Welcome to today's session. Our today's session is a respiratory system examination. In case of any system examination, আমরা সাধারণত দুইটা জিনিস দেখে নিই, একটা হলো কিছু ডিজিজ রিলেটেড কিছু জেনারেল এক্সামিনেশন অ্যান্ড সিস্টেমিক এক্সামিনেশন টু স্পেসিফিক সিস্টেম। আমরা যে কোনো এক্সামিনেশন শুরু করার সময় তোমরা জানো যে আমরা পেশেন্টকে প্রথমে গ্রিটিংস দিয়ে নিই এবং তার কাছ থেকে অনুমতি নিয়ে নিই। আমি তার সাথে এটা করে নিচ্ছি। আসসালামু আলাইকুম, বাবা ভালো আছে? আমি আপনাকে একটু পরীক্ষা করে দেখবো, আপনার কোনো অসুবিধা হবে না, ঠিক আছে? তার কাছ থেকে অনুমতি নিয়ে নিতে হবে। অনুমতি যখন আমরা নিব তখন তার সাথে হ্যান্ডশেক করে নিব। যখন হ্যান্ডশেক করে নিব তখন আমরা তার পেরিফেরিটা চেক করে নিব। পেরিফেরি ওয়ার্ম, রেসপিরেটরি সিস্টেমের জন্য পেরিফেরি ওয়ার্ম পেরিফেরি পেতে পারি আমরা। ওয়ার্ম পেরিফেরি ইজ সাইন অফ কার্বন ডাইঅক্সাইড রিটেনশন। দেন আমরা পেশেন্টের নেইল চেক করব। নেইলে আমরা তার ক্লাবিং প্রেজেন্ট অর নট, প্রথমে আমাকে সেটা চেক করে দেখতে হবে ক্লাবিং আছে কিনা। ক্লাবিং আছে কিনা দেখার জন্য তার প্রথমে নেইল বেস অ্যাঙ্গেল বা লভিমন অ্যাঙ্গেল এটা দেখে নিতে হবে। নর্মালি অ্যাঙ্গেল ইজ লেস দেন, এটা অ্যাট দ্য লেভেলে যেয়ে দেখতে হবে। নর্মালি অ্যাঙ্গেল ইজ লেস দেন 180 ডিগ্রি, অ্যারাউন্ড 160 ডিগ্রি থাকে আমাদের সবার নর্মালি। কিন্তু ইন কেস অফ ক্লাবিং অ্যাঙ্গেলটা বেড়ে যাবে, 190 ডিগ্রির চেয়ে বেশি হয়ে যাবে। আমরা অ্যাঙ্গেলটা প্রথমে দেখে নিব। অ্যাঙ্গেলের পর আমাদের আরও দুটো জিনিস দেখতে হবে। একটা হলো তার ইন্টারফ্যালাঞ্জিয়াল ডেপথ রেশিও। ইন্টারফ্যালাঞ্জিয়াল ডেপথ রেশিওটা হলো, তোমরা হাতটা রাখেন, ইন্টারফ্যালাঞ্জিয়াল ডেপথ রেশিওটা হলো অ্যান্টেরিয়র পোস্টেরিয়র যে ডিস্টেন্সটা থাকবে এটা আমরা দুইটা জায়গায় চেক করব। এটা আমরা ডিস্টাল ইন্টারফ্যালাঞ্জিয়াল জয়েন্টে চেক করব, নেইল বেসে চেক করব। নর্মালি ডিস্টাল ইন্টারফ্যালাঞ্জিয়াল জয়েন্টে অ্যান্টেরিয়র পোস্টেরিয়র ডিস্টেন্সটা নেইল বেসের অ্যান্টেরিয়র পোস্টেরিয়র ডিস্টেন্সের চেয়ে বেশি। ইন কেস অফ ক্লাবিং, যেহেতু এখানে সোয়েলিং হয়ে যাবে, সফট টিস্যু সোয়েলিং হয়ে যাবে, আমরা ক্লাবিংয়ের জন্য সফট টিস্যু সোয়েলিং আছে কিনা এটাও চেক করে নিব। সফট টিস্যু সোয়েলিং আছে কিনা, যেহেতু সোয়েলিং হয়ে যাবে, ইন কেস অফ ক্লাবিং নেইল বেসের অ্যান্টেরিয়র পোস্টেরিয়র ডেপথটা বেশি হবে, এক্ষেত্রে বেশি হবে। এটাও আরেকটা ফাইন্ডিংস। এছাড়া আমরা পেশেন্টের শ্যামরোজ উইন্ডোজ টেস্ট করে নিব, দেখে নিব। বাবা আঙুল দুটো এরকম করেন তো, হ্যাঁ ওরকম করে। এক্ষেত্রে যদি উইন্ডো প্রেজেন্ট থাকে, উইন্ডো ইন কেস অফ ক্লাবিং উইন্ডোটা অ্যাবসেন্ট হয়ে যাবে। ওনার উইন্ডো প্রেজেন্ট আছে, যদি ক্লাবিং হয়ে যায় উইন্ডোটা অ্যাবসেন্ট হয়ে যাবে। দেন আমরা ক্লাবিংয়ের জন্য তার পেরিয়স নেইল বেসে সফট টিস্যু সোয়েলিং আছে কিনা আমরা পালপেট করে নিব অ্যান্ড তার ফ্ল্যাকচুয়েশন দেখে নিতে পারি। ফ্ল্যাকচুয়েশনের জন্য আমরা তার ফিঙ্গারটা ফিক্সড করে আমাদের দুটো ইন্ডেক্স ফিঙ্গার নেইল বেসে রাখবো অ্যান্ড দুটো থাম দিয়ে আমরা ফিল করে নিব। আমরা একদিকে প্রেশার দিব, অন্যদিকে ফিল করব, ক্রস ক্রস, একদিকে প্রেশার দিব, অন্যদিকে ফিল করব, ফ্ল্যাকচুয়েশন ফিল করা যায় কিনা। ফ্ল্যাকচুয়েশন প্রেজেন্ট থাকলে সেটা উল্লেখ করা লাগবে। ক্লাবিংয়ের জন্য অবশ্যই তিনটা ক্রাইটেরিয়া তো মিলা লাগবে। একটা হলো তার নেইল বেস অ্যাঙ্গেলটা, নেইল বেস বা লভেবল অ্যাঙ্গেলটা 190 ডিগ্রির চেয়ে বেশি হওয়া লাগবে। ইন্টারফ্যালাঞ্জিয়াল ডেপথ রেশিও লেস দেন 1 হওয়া লাগবে, মোর দেন 1 হওয়া লাগবে। অ্যান্ড তার উইন্ডোজ শ্যামরোজ উইন্ডোজ অ্যাবসেন্ট থাকতে হবে, এই তিনটা থাকা লাগবে। ক্লাবিং আমরা নর্মালি রেসপিরেটরি সিস্টেমে সর্বোচ্চ বেশি রেসপিরেটরি সিস্টেমের ডিজিজে পেয়ে থাকি, অ্যারাউন্ড 70% রেসপিরেটরি সিস্টেমের ডিজিজের জন্য পেয়ে থাকি। কমনলি আমরা ব্রঙ্কিয়াল কার্সিনোমার মধ্যে পেতে পারি, আমরা লাং অ্যাবসেসে পেতে পারি, ব্রঙ্কিয়াইটিসে পেতে পারি, এছাড়াও পালমোনারি টিউবারকুলোসিস এমফাইমাতেও পেতে পারি, ইডিওপ্যাথিক পালমোনারি ফাইব্রোসিসে পেতে পারি রেসপিরেটরি সিস্টেমের ডিজিজের মধ্যে। দেন আমাদের আরও কিছু সাইন চেক করা লাগবে, যেমন ব্রঙ্কিয়াল কার্সিনোমার আরও কিছু সাইন চেক করা লাগবে পালমোনারি ডিজিজের, যে তার স্মল মাসল, হ্যান্ডের স্মল মাসলগুলো ওয়াস্টিং আছে কিনা। যদি কোনো এপিক্যাল টিউমার থাকে, T1 রুট লেশন ইনভলভ, T1 রুটটা ইনভলভ করে, সেক্ষেত্রে আমরা স্মল মাসল ওয়াস্টিং পেতে পারি রেসপিরেটরি সিস্টেমের জন্য। দেন আমরা হাইপারট্রফিক পালমোনারি অস্টিওআর্থ্রোপ্যাথি সাইন চেক করব। হাইপারট্রফিক অস্টিওআর্থ্রোপ্যাথি ইনক্লুডস 3 থিংস। নাম্বার 1 ইজ ডিজিটাল ক্লাবিং, নাম্বার 2 ইজ যে কোনো লার্জ জয়েন্টে, এখানে 3টা জয়েন্ট ইনভলভ করে, একটা হলো রিস্ট জয়েন্ট, নি জয়েন্ট, অ্যাঙ্কেল জয়েন্ট ইনভলভ করতে পারে। এখানে পেরিওস্টিয়াল নিউবোন ফর্মেশন হয় অ্যান্ড সাইনোভিয়াল ডিফিউশন হয়। আমরা পেশেন্টকে জিজ্ঞেস করবো এক্ষেত্রে, বাবা আপনি কি এখানে ব্যথা পান? সে যদি রিস্ট জয়েন্টে ব্যথা পায় তাহলে আমাদের এক্ষেত্রে ধরে নিতে পারবো যে তার হাইপারট্রফিক পালমোনারি অস্টিওআর্থ্রোপ্যাথি থাকতে পারে। আমরা তাহলে 3টা জয়েন্টে চেক করবো, একটা হলো তার রিস্ট জয়েন্ট, নি জয়েন্ট, অ্যাঙ্কেল জয়েন্ট আমরা চেক করতে পারবো। তাহলে হাইপারট্রফিক পালমোনারি অস্টিওআর্থ্রোপ্যাথি ইনক্লুডস এই 3টা জিনিস আমাদের চেক করে নিতে হবে। দেন আমরা তার কোনো টোবাকো বা টার স্টেইনিং আছে কিনা এটাও চেক করে নিব। টার স্টেইনিং থাকলে কেউ যদি nicotinic staining or tar staining is also sign of general examination findings of bronchial carcinoma, আমরা COPD তেও পেতে পারি।
আমরা পেশেন্টের একই সাথে পেশেন্টের কোনো পেরিফেরাল সায়ানোসিস আছে কিনা চেক করে নিব। আমরা পেশেন্ট হ্যান্ডেও অ্যানিমিক কিনা আমরা চেক করে নিতে পারবো, তো অ্যানিমিয়া আছে কিনা। দেন আমরা পালসে চলে যাব, হাতটা রেখে দেন। আমরা পালসে দুইটা জিনিস চেক করব, করে নিতে পারবো। নাম্বার ওয়ান ইজ তার কোনো এখানে ক্যারেক্টারটা আমরা চেক করবো পালসাস প্যারাডক্সাস আছে কিনা। পালসাস প্যারাডক্সাস মিনস নর্মালি ইন্সপিরেশনে পালস ভলিউম কিছুটা কমে, যদিও এটা আমরা বুঝতে পারি না। যদি এই নর্মাল ফেনোমেননটা এক্সাজারবেট করে ইন কেস অফ যেমন সিভিয়ার সিওপিডির জন্য, সিভিয়ার অ্যাজমার জন্য, সিভিয়ার অবস্ট্রাকটিভ লাং ডিজিজের জন্য পেতে পারি। এছাড়াও আমরা কার্ডিয়াক ট্যাম্পোনেট ক্রনিক অবস্ট্রাকটিভ পেরিকার্ডিটিসও পেতে পারি। তার পালসাস প্যারাডক্স আছে কিনা আমরা চেক করে নিব। ইন্সপিরেশনে ভলিউমটা কম হবে, এক্সপিরেশনে বেশি হবে। একই সাথে তার বাউন্ডিং পালস আছে কিনা সেটাও চেক করে নিব। বাউন্ডিং পালস ইজ অলসো সাইন অফ CO2 বা কার্বন ডাইঅক্সাইড রিটেনশন। দেন আমরা যখন তার পালস ভলিউমটা আমরা চেক করব, একই সাথে আমরা তার রেসপিরেটরি রেটও চেক করে নিব। রেসপিরেটরি রেট চেক করার জন্য পেশেন্টকে অ্যাওয়ার করা যাবে না যে আমরা তার রেসপিরেটরি চেক করতেছি। আমরা পালস ভলিউম দেখার সময় আমরা তার রেসপিরেটরি চেক করে নিব। এক্ষেত্রে পেশেন্টের চেস্টের উপর কোনো কলম বা কোনো কাগজ কিছুই রাখার দরকার নেই। জাস্ট অ্যাবডোমেনের মুভমেন্ট বা চেস্টের মুভমেন্ট দেখে আমরা চেক করে নেব তার রেসপিরেটরি রেট কত। দেন আমরা হ্যান্ড এক্সামিনেশন মোটামুটি শেষ। দেন আমরা ফেস এক্সামিনেশনে চলে যাব। ফেস এক্সামিনেশনের জন্য মনে রাখতে হবে আমরা বেশ কিছু ডিজিজ খেয়াল করি। নাম্বার ওয়ান হলো তার COPD আছে কিনা। COPDর একটা ফেস হতে পারে তার ব্রঙ্কিয়াল কার্সিনোমার কিছু সাইন পাচ্ছি কিনা আমরা সেটা চেক করে নিব। আমরা সুপিরিয়র ভেনিকুলার অবস্ট্রাকশন সিনড্রোম আছে কিনা, সেটা চেক করে নিব। তার হর্নার সিনড্রোম আছে কিনা সেটা চেক করে নিব। নর্মালি সব পেশেন্টের জন্য আমরা 4টা জিনিস দেখব। একটা হলো অ্যানিমিয়া দেখব, পেশেন্টের অ্যানিমিয়া দেখব। বাবা একটু উপরের দিকে তাকান তো, তার অ্যানিমিয়া আছে কিনা পেশেন্টের দেখব। পেশেন্টের মুখটা হা করেন একটু, জিহ্বাটা দেখি। তার পেশেন্টের সায়ানোসিস চেক করে নিব, লিপসে চেক করবো সায়ানোসিস। আমরা টিপ অফ দ্য টাঙে চেক করবো, আমরা টিপ অফ দ্য নোজে চেক করতে পারবো আমরা সাইনাসিস আছে কিনা। এছাড়া পেশেন্ট অ্যাজ এ হোল ডিজনিক কিনা, তার শ্বাসকষ্ট আছে কিনা আমরা সেটাও চেক করে নিব। তার যদি শ্বাসকষ্ট থাকে পেশেন্ট ডিজনিক আমরা বলতে পারবো যে কিনা এক্সামিনেশনে। দেন আমরা পেশেন্টের হুইজ আছে কিনা, হুইজ থাকলে সেটাও বলতে হবে। তার যদি মুখ দিয়ে আমরা হুইজ শুনতে পারি তো ইন্সপেকশনে সেটা উল্লেখ করতে হবে পেশেন্ট হুইজ প্রেজেন্ট। দেন অ্যাজ ওয়েল আমরা COPDর জন্য ফেসে কিছু চেঞ্জ পাবো। যেমন COPDর জন্য আমরা তার যদি সেকেন্ডারি পলিসাইথেমিয়া থাকে আমরা কনজেস্টেড আই পেতে পারি, প্লেথরিক ফেস পেতে পারি। আমরা COPDর জন্য লিপ পার্সিং পেতে পারি। লিপ পার্সিং থাকলে পেশেন্ট অনেকক্ষণ ধরে প্রলং এক্সপিরেশন নেবে, প্রলং এক্সপিরেশনের জন্য সে লিপ পার্সিং করবে। যদি লিপ পার্সিং থাকে আমরা জানি COPDর আমরা নর্মালি 2টা ভ্যারাইটি পেয়ে থাকি, একটা পিঙ্ক পাফার আর একটা ব্লু ব্লোটার। পিঙ্ক মিনস হলো পেশেন্ট ইজ নট সায়ানোসড অ্যান্ড পাফার মিনস হলো লিপ পার্সিং। যদি একটা COPDর পেশেন্ট লিন অ্যান্ড থিন পেশেন্ট, ডিজনিক পেশেন্ট, তার যদি লিপ পার্সিং থাকে, ইডিমা না থাকে, পেশেন্ট যদি সায়ানোসিস না থাকে আমরা পিঙ্ক পাফার বলতে পারবো। যদি একটা COPD পেশেন্ট সায়ানোসড থাকে এবং পেরিফেরাল ইডিমা থাকে, ব্লু মিনস সায়ানোসড, ব্লোটার মিনস পেরিফেরাল ইডিমা, সেক্ষেত্রে আমরা পেশেন্টকে ব্লু ব্লোটার বলতে পারবো। নর্মালি এই 2টা ভ্যারাইটি আমরা খুব বেশি আলাদা করতে পারি না, এই 2টা ওভারল্যাপ করে। আমরা COPDর জন্য ফেসে এই 2টা জিনিসই দেখব। এছাড়াও আমরা পেশেন্টের ফেসে তার সুপিরিয়র ভেনিকুলার অবস্ট্রাকশন আছে কিনা সেটাও চেক করে নিতে পারবো। ইন কেস অফ সুপিরিয়র ভেনিকুলার অবস্ট্রাকশন ফেসটা সুয়েলিং থাকবে, প্লেথরিক থাকবে, সলন ফেস থাকবে, প্লেথরিক ফেস থাকবে, আইটা কনজেস্টেড থাকবে। ইন কেস অফ সুপিরিয়র ভেনিকুলার অবস্ট্রাকশন নিপলের উপর থেকেই তার সুয়েলিং হয়ে যাবে, 2 হাত সুয়েলিং হয়ে যাবে, নেক ইনগর্জড হয়ে যাবে এবং নন পালসেটাইল নেক ভেইন থাকতে পারে। নেক ভেইন সুয়েলিং থাকতে পারে কিন্তু পালসেটাইল থাকবে না। এক্ষেত্রে চেস্টের আপার পার্টে বেশ কিছু ইনগর্জড ভেইন পাওয়া যেতে পারে। পেশেন্টের ফেস সোলন হয়ে যাবে, ডাস্কি হয়ে যাবে। আমরা চেক করে অ্যাজ এ হোল ইন্সপেকশনে বুঝতে পারবো যে পেশেন্টের সুপিরিয়র ভেনিকুলার অবস্ট্রাকশন সিনড্রোম আছে অর নট। দেন আমরা পেশেন্টের এছাড়া আমরা ফেসে তার হর্নার সিনড্রোম আছে কিনা আমরা চেক করে নিব। হর্নার সিনড্রোম থাকলে তার পার্শিয়াল টোসিস থাকবে, তার যে কোনো দিকে পার্শিয়াল টোসিস থাকতে পারে। আমরা একই সাথে পিউপিলারি সিমেট্রিও দেখে নিব যে মিওসিস আজ প্রেজেন্ট অর নট, হর্নার সিনড্রোম আছে কিনা চেক করে নিব। দেন আমরা নেকে চলে আসবো। নেকের ইন্সপেকশনের জন্য আমরা বেশ কিছু জিনিস আমরা ইন্সপেকশন করে নিই নেকে। নাম্বার ওয়ান ইজ COPDর জন্য ইন কেস অফ COPD তার সে এক্সেসরি মাসেল ইউজ করছে কিনা।
সিওপিডির পেশেন্টরা সাধারণত 3 ধরনের অ্যাক্সেসরি মাসেল ইউজ করে। নাম্বার 1 ইজ স্টার্নোক্লেইডোমাস্টাইলার, নাম্বার 2 ইজ ট্রাপিজিয়াস মাসেল, নাম্বার 3 ইজ স্ক্যালিনি মাসেল। ইন কেস অফ সে যদি অ্যাক্সেসরি মাসেলগুলো ইউজ করে, অ্যাক্সেসরি মাসেলগুলো আমরা ইউজ করি না, নর্মাল হেলদি পিপল ইউজ করে না, সিওপিডির পেশেন্ট ইউজ করে যেহেতু তাদের ক্রনিক এয়ারওয়ে অবস্ট্রাকশন থাকে। তারা আমাদের নর্মাল রেসপিরেটরি মাসেল, ডায়াফ্রাম, ইন্টারকস্টাল মাসেলগুলোর সাথে তারা এই অ্যাক্সেসরি মাসেলগুলো ইউজ করে। তারা স্টার্নোক্লেইডোমাস্টাইড মাসেল ইউজ করে। স্টার্নোক্লেইডোমাস্টাইডটা তখন প্রমিনেন্ট হয়ে যায়, প্রমিনেন্ট হয়ে ফুলে ওঠে, প্রমিনেন্ট হয়ে প্রত্যেকটা ইন্সপিরেশনের সাথে তার স্টার্নোক্লেইডোমাস্টাইড প্রমিনেন্ট দেখা যায়। এই জন্য আমরা প্রমিনেন্ট অ্যাক্সেসরি রেসপিরেটরি মাসেল বলি। এই স্টার্নোক্লেইডোমাস্টাইড মাসেল ইউজের জন্য তার স্টার্নামটাও একটু এলিভেট হয়ে যাবে, এবং ট্রাপিজিয়াস আর স্ক্যালিনি ইউজের জন্য তার শোল্ডার গার্ডেলটাও একটু এলিভেট হয়ে যাবে। এই জন্য সিওপিডির পেশেন্টদের যখন অ্যাক্সেসরি মাসেল ইউজ করে তাদের শোল্ডার গার্ডেল একটু এলিভেট হয়ে যায়, স্টার্নাম একটু এলিভেট হয়ে যায়, পেশেন্ট একটু ফরওয়ার্ড বেন্ডিং হয়ে থাকে। এই ফাইন্ডিংসটা আমরা সিওপিডিতে পেতে পারি ইন্সপেকশনে। দেন আমরা একই সাথে চেক করবো তার সুপ্রাক্লাভিকুলার এবং সুপ্রাস্টার্নাল ডিউরিং ইন্সপিরেশনের সময় রিসেশন হয় কিনা, ভিতরের দিকে ঢুকে যায় কিনা, আমরা এটা চেক করে নিতে পারবো আমরা। এবং একই সাথে ট্রাকিয়াটা ইন্সপিরেশনে খুব বেশি নিচের দিকে নেমে যাচ্ছে কিনা, এটাও আমরা চেক করে নিতে পারবো। ট্রাকিয়া যদি খুব বেশি নিচের দিকে নেমে যায় তাহলে আমরা বলতে পারবো ইন্সপেকশনেই বলতে পারবো ট্রাকিয়াল ট্যাগ প্রেজেন্ট। দেন আমরা নেকের এক্সামিনেশন শেষে আমরা মূল রেসপিরেটরি সিস্টেমের এক্সামিনেশনে চলে যাব। রেসপিরেটরি সিস্টেমের এক্সামিনেশন যখন শুরু করব আমরা 4টা জিনিস আমরা দেখি। সাধারণত ইন্সপেকশন করি চেস্ট আমরা রেসপিরেটরি সিস্টেমে আমরা ফ্রন্ট থেকেও করব, ব্যাক থেকেও করব, দুই দিক থেকে আমাদের এক্সামিনেশন করতে হবে। আমরা 4টা জিনিস দুই দিক থেকেই দেখবো। একটা হলো ইন্সপেকশনে কী কী ফাইন্ডিংস পাওয়া যায়, পালপেশনে কী কী ফাইন্ডিংস পাওয়া যায়, পারকাশনে কী কী পাবো আমরা, অসকালটেশনে কী কী পাবো। ইন্সপেকশনের চেস্টে আমাদের বেশ কিছু জিনিস দেখতে হবে। নাম্বার 1 ইজ শেপ অফ দ্য চেস্ট। শেপ অফ দ্য চেস্টে আমাদের জন্য ইম্পর্টেন্ট হলো ব্যারেল শেপ চেস্ট। এক্ষেত্রে আমরা ব্যারেল শেপ চেস্ট আমরা সিওপিডিতে পেতে পারি। নর্মালি আমাদের পেশেন্টের আমাদের যে শেপ থাকবে চেস্টে, এই নর্মাল হেলদি পিপলের চেস্টে anterior posterior diameter is less than transverse diameter. In case of barrel shaped chest, transverse diameterটা ছোট কমে যাবে, anterior posterior diameterটা বেড়ে যাবে, শেপটা একটু ব্যারেল হয়ে যাবে। এই ব্যারেল শেপ চেস্ট মাপার জন্য আমাদের 2টা বোর্ড লাগবে। আমরা একটা বোর্ড পেশেন্টের পিঠের নিচে দিয়ে দিব, আরেকটা বোর্ড চেস্টের উপর রেখে আমরা anterior posterior diameterটা চেক করে নিব। দেন আমরা 2টা বোর্ড আবার এগেইন ট্রান্সভার্সলি দিয়ে ট্রান্সভার্স ডায়ামিটারটা চেক করে নিব। যদি anterior posterior diameter আমাদের পেশেন্টের বেশি হয়ে যায় আমরা বলতে পারবো ব্যারেল শেপ চেস্ট প্রেজেন্ট। একই সাথে পেশেন্টের এক্ষেত্রে নর্মালি সাবকোস্টাল অ্যাঙ্গেলটা লেস দেন 90 ডিগ্রি থাকে। ইন কেস অফ ব্যারেল শেপ চেস্ট সাবকোস্টাল অ্যাঙ্গেলটা 90 ডিগ্রির চেয়ে বেশি হয়ে যেতে পারে। আমরা পেশেন্টের শেপটা চেক করে নিব। শেপ চেক করার সময় চেস্টের দুই দিকে সিমেট্রি ঠিক আছে কিনা, কোনো দিকে আপার রিজিয়নে কোনো ড্রুপিং আছে কিনা, যেমন তার ক্লাভিকল এবং আপার রিবসগুলো একটু কোনো দিকে ডেবে যেতে পারে, ড্রুপিং থাকতে পারে। ইন কেস অফ ফাইব্রোসিস আমরা পেতে পারি, যদি কারো টিউবারকুলোসিসের সিকিউর হিসেবে পালমোনারি ফাইব্রোসিস ডেভেলপ করে এপিক্যাল রিজিয়নে, তখন এই দিকটা ড্রুপিং থাকতে পারে, তার ক্লাভিকল এবং আপার রিবসগুলো ড্রুপিং থাকতে পারে। দেন আমরা পেশেন্টের মুভমেন্ট অ্যান্ড মুভমেন্টটা সিমেট্রিক্যাল হচ্ছে কিনা আমরা সেটা চেক করবো। এই জন্য অবশ্যই আমরা পেশেন্টের অ্যাট দ্য লেভেলে যে মুভমেন্ট চেক করবো, অ্যান্ড একই সাথে পেশেন্টের পায়ের কাছ থেকেও মুভমেন্টটা চেক করে দেবো যে তার মুভমেন্টটা ঠিক আছে কিনা। যদি কোনো দিকে, এক্ষেত্রে আমরা কী কী ফাইন্ডিংস পেতে পারি, তার মুভমেন্ট যেই দিকে ডিজিজ থাকবে, যদি কোনো দিকে তার প্লুরাল ডিফিউশন থাকে, যদি তার লেফট সাইডে প্লুরাল ডিফিউশন থাকে অথবা কনসেন্ট্রেশন থাকে, অথবা অন্য কিছু আমরা কোনো ডিজিজ পেতে লাং অ্যাবসেস থাকে, তাহলে সেই দিকের মুভমেন্টটা রেস্ট্রিক্টেড থাকবে। আমাদের সেটা উল্লেখ করা থাকবে পেশেন্টের মুভমেন্টটা রেস্ট্রিক্টেড অর নট। দেন আমরা পেশেন্টের ইন্টারকোস্টাল স্পেস মুভমেন্টটা দেখার পর আমাদের ইন্টারকোস্টাল স্পেসগুলো দেখে নিতে হবে, ইন্টারকোস্টাল স্পেসগুলো ফুলনেস আছে কিনা। যদি আমরা একদিকের যে অন্য দিকের ইন্টারকোস্টাল স্পেসগুলো ফুল দেখতে পারি, এটা আমরা পেতে পারি প্লুরাল ডিফিউশনের জন্য, নিউমোথরাক্সে আমরা পেতে পারি ইন্টারকোস্টাল স্পেসগুলো ফুল হয়ে থাকবে। ইন্টারকোস্টাল স্পেসগুলো ফুলনেস চেক করে নিতে পারি আমরা। দেন আমরা পেশেন্টের অ্যাজ এ হোল চেস্ট এক্সামিন করে দেখবো তার কোনো পিগমেন্টেশন আছে কিনা, তার কোনো স্কার মার্ক আছে কিনা, তার কোনো সাবকুইটিয়াস নোডিউল আছে কিনা। ইন কেস অফ ব্রঙ্কিয়াল কার্সিনোমা, যদি ব্রঙ্কিয়াল কার্সিনোমা স্কিনে মেটাস্টাসিস হয়ে যায় তাহলে আমরা সাবকুইটিয়াস নোডিউল পেতে পারি চেস্টের আপার পার্টে, চেস্টে আমরা সাবকুইটিয়াস নোডিউল পেতে পারি। দেন আমরা চেক করে নিব। এছাড়াও আমরা স্কিনে আমরা আরও চেক করে নিব তার কোনো রেডিয়েশন মার্ক আছে কিনা, তার একই সাথে তার কোনো চেস্ট ড্রেন দেওয়ার বা টিউব থোরাকোস্টমি করার কোনো মার্ক আছে কিনা, তার প্লুরাল ডিফিউশন ড্রেন করার কোনো মার্ক আছে কিনা,
আমরা ব্যাক অফ দ্য চেস্টে দেখবো, প্রলিফেশন সাধারণত ব্যাক অফ দ্য চেস্ট থেকে ড্রেন করি। ইন্সপেকশনে যদি আমরা ব্যাক অফ দ্য চেস্টে প্রলিফেশন ড্রেন করার মার্ক আছে সেটা চেক করে নিতে হবে। দেন আমাদের পেশেন্টের পালপেশনে চলে যাবো। পালপেশন আমরা নেক থেকে পালপেশনটা শুরু করবো। পালপেশনের শুরুতেই আমরা পেশেন্টের ট্রাকিয়ার পজিশনটা দেখে নিব। ট্রাকিয়ার পজিশনটা চেক করার সময় পেশেন্টের কাছ থেকে আবার একটু বলে নিতে হবে, যেহেতু একটু ডিসকমফর্ট ফিলিং করে পেশেন্টকে আবার বলে নিতে হবে, বাবা আমি আপনার শ্বাসনালীর এখানে একটু হাত দিচ্ছি, আপনার কোনো সমস্যা হবে না। আমরা ট্রাকিয়ার দুই দিকে লেফট সাইড অ্যান্ড রাইট সাইড দুই দিকে আমরা আমাদের মিডল ফিঙ্গার দিয়ে ট্রাকিয়াটা কোনো দিকে ডেভিয়েট আছে কিনা এটা চেক করে নিব। নর্মালি স্লাইটলি রাইট সাইডে ডেভিয়েট থাকতে পারে। আমরা ট্রাকিয়ার পজিশনের পর তার প্রিকোস্টেনাল ডিস্টেন্স এন্ড ট্রাকিয়ার ট্যাগও এখানে চেক করে নিব। প্রিকোস্টেনাল ডিস্টেন্স হলো ক্রিকয়েড কার্টিলেজ এবং স্টার্নাম সুপ্রাস্টার্নাম লজ, এই দুটোর মাঝখানে যে ডিস্টেন্স এটা নর্মালি 3 or 4 ফিঙ্গার থাকে। যদি 3 ফিঙ্গারের চেয়ে কমে যায় ইট ইন্ডিকেটস হাইপার ইনফ্লেশন, আমরা সিওপিডিতে পেতে পারি, প্রিকোস্টেনাল ডিস্টেন্স রিডিউসড। আমরা ট্রাকিয়ার ট্যাগটা আবার পালপেশনও চেক করে দেখতে পারি। ট্রাকিয়ার উপরে জাস্ট আমাদের মিডল ফিঙ্গারটা রেখে যদি মিডল ফিঙ্গারটা বেশি ভিতরের দিকে ঢুকে যায় তাহলে বুঝতে পারবো যে তার হাইপার ইনফ্লেশন বা ট্রাকিয়াল ট্যাগ প্রেজেন্ট। দেন আমরা চলে আসবো হলো আমরা চেস্ট আরও তিনটা জিনিস দেখবো। একটা হলো পজিশন অফ দ্য অ্যাপেক্স পিট, দেন ভোকাল ফ্রেমিটাস এন্ড চেস্ট এক্সপান্সিবিলিটি। আমরা পজিশন অফ দ্য অ্যাপেক্স পিটটা দেখে নিব। আমরা জানি যে অ্যাপেক্স পিট কীভাবে দেখতে হয়। আমরা অ্যাপেক্স পিটটা পজিশনটা আমরা দেখে নিতে পারি। পেশেন্টকে যদি আমরা নর্মালি শোয় না পাই সেক্ষেত্রে আমরা একটু লেফট ল্যাটারাল করে সুপাইন করে না পারি লেফট ল্যাটারাল করে নিতে পারি। তাও যদি না পাই পেশেন্টকে কিছুটা আপস অ্যান্ড ডাউন করে তার এক্সারশন করে অ্যাপেক্স পিট লোকেট করতে পারি। ইন কেস অফ রেসপিরেটরি সিস্টেম, অ্যাপেক্স পিট রেসপিরেটরি সিস্টেমের জন্য যদি তার একটু ডেভিয়েট হয়ে যায়, সে যদি আরও ল্যাটারালি চলে যায়, রেসপিরেটরি সিস্টেমের জন্য ইম্পর্টেন্ট হলো তার যদি রাইট সাইডে ম্যাসিভ প্রলিফেশন থাকে অথবা যদি নিউমোথোরাক্স থাকে তাহলে সে সম্পূর্ণ মিডিয়াস্টার্নামটাকে একটু শিফট করে ফেলতে পারে। সেক্ষেত্রে আমরা অ্যাপেক্স পিট আমরা একটু ডেভিয়েট পেতে পারি, একটু বাইরের দিকে পেতে পারি। রেসপিরেটরি সিওপিডির জন্য অ্যাপেক্স পিট অবলিটারেটেড হতে পারে। অ্যাপেক্স পিট আমরা পালপেট নাও করতে পারি। সিওপিডি যেহেতু সিওপিডির লাংসে হাইপার ইনফ্লেশন হয় আমরা অ্যাপেক্স পিট নাও পেতে পারি, সেক্ষেত্রে এপিগ্যাস্ট্রিক পালসেশন পাওয়া যায় অনেক সময়। আচ্ছা, অ্যাপেক্স পিটের পর আমরা চলে যাবো হলো তো ভোকাল ফ্রেমিটাসটা চেক করবো। নর্মালি এখন ভোকাল ফ্রেমিটাসের অ্যাকর্ডিং টু ম্যাকলয়েড অ্যান্ড হ্যাচিসন অলসো ভোকাল ফ্রেমিটাসের খুব বেশি ইউজ নেই, তবু অনেক স্যাররা যেহেতু দেখতে চান আমাদের ভোকাল ফ্রেমিটাস চেক করা লাগবে। ভোকাল ফ্রেমিটাস আমরা ফিঙ্গার যে আমাদের ফিঙ্গার ফ্ল্যাট আছে ফিঙ্গার ফ্ল্যাট দিয়ে আমরা চেক করে নিব। পেশেন্টকে বলবো বাবা আমরা দুই দিক একই সাথে দুই দিক আমরা অ্যাসেস করে নিব যে দুই দিক এক সমান আছে কিনা। পেশেন্টকে বলতে বলবো 3-3, পেশেন্ট 3-3 বলবে, আমরা চেক করে নেব। বলে 3-3 3-3 3-3 3-3 3-3 3-3 3-3 3-3 3-3 3-3। ঠিক আছে, আমরা ভোকাল ফ্রেমিটাস চেক করে নিলাম। ভোকাল ফ্রেমিটাস আমরা রিডিউসড পেতে পারি, ইনক্রিজড পেতে পারি, নর্মাল পেতে পারি। যদি কনসলিডেশন থাকে ভোকাল ফ্রেমিটাস বেড়ে যাবে, ইনক্রিজড হবে। ইন কেস অফ কনসলিডেশন, ফাইব্রোসিস, কোলাপস উইথ প্যাটেন্ট ব্রঙ্কাস এগুলোর জন্য ভোকাল ফ্রেমিটাস ইনক্রিজড হয়ে যাবে। বাট ইন কেস অফ প্রলিফেশন অ্যান্ড নিউমোথোরাক্স ভোকাল ফ্রেমিটাস কমে যাবে। দেন ভোকাল ফ্রেমিটাসের পর আমরা চেস্ট এক্সপান্সিবিলিটি দেখবো। চেস্ট এক্সপান্সিবিলিটি ইম্পর্টেন্ট। চেস্ট এক্সপান্সিবিলিটি দেখার জন্য আমাদের ফিঙ্গারগুলো আমরা রিপসের প্যারালালি আমরা ইন্টারকোস্টাল স্পেসে রাখবো ফিঙ্গারগুলো, এবং থাম দুটোকে আমরা কাছাকাছি অ্যাপোজিশন করব। কিন্তু থামটাকে স্কিনের উপর রাখা যাবে না, একটু উপরে রাখতে হবে, কাছাকাছি অ্যাপোজিশন করব। পেশেন্ট যখন শ্বাস নিবে, শ্বাস নেন, বুক ভরে শ্বাস নেন, যখন শ্বাস নেন বুক ভরে, যখন শ্বাস নিবে তখন ফিঙ্গার দুটো একটু সরে যাবে, অ্যাপার্ট হবে, দুটো থাম অ্যাপার্ট হবে, নর্মালি 5 সেন্টিমিটার হয়। যদি কোনো দিকে ডিজিজ প্রসেস থাকে, যদি প্রলিফেশন থাকে, কনসলিডেশন থাকে, ওই দিকে এক্সপান্সিবিলিটিটা কমে যেতে পারে। সেটা আমাদের উল্লেখ করা লাগে। চেস্ট এক্সপান্সিবিলিটি রিডিউস। চেস্ট এক্সপান্সিবিলিটি আমরা লোয়ার চেস্টে দেখি, আমরা মিড চেস্টেও দেখতে পারি। আবার টোটাল চেস্ট এক্সপান্সিবিলিটি দেখার জন্য প্রয়োজনে তোমরা ফিতা ব্যবহার করতে পারো। ফিতা ব্যবহার করে ফিতা দিয়ে মেপে এক্সপিরেশনে কতটুকু, ইন্সপিরেশনে কতটুকু, এটা আমরা চেক করে নিতে পারি চেস্ট এক্সপান্সিবিলিটি দেখার জন্য। আমরা ব্যাকে যখন যাবো, ব্যাক থেকেও আমরা চেস্ট এক্সপান্সিবিলিটি চেক করবো। দেন আমরা পারকাশনে চলে যাচ্ছি। আমরা জানি রেসপিরেটরি সিস্টেমের পারকাশনে আমরা পারকাশন নোট পাই হলো রেজোনেন্ট। এখানে আমরা হাইপার রেজোনেন্টও পেতে পারি, ডাল পেতে পারি, উডি ডাল পেতে পারি, স্টুডি ডাল পেতে পারি। কনসলিডেশন, ফাইব্রোসিস, কোলাপস উইথ প্যাটেন্ট ব্রঙ্কাস আমরা উডি ডাল পাবো। উডি ডালের চেয়ে যদি আরেকটু বেশি ডাল হয় তখন আমরা স্টুডি ডাল বলি। প্রলিফেশন আমরা স্টুডি ডাল পাবো।
আর হাইপার রেজোনেন্ট যে আমরা নর্মাল রেজোনেন্ট এর চেয়ে যদি একটু বেশি শব্দ হয়, নর্মাল সাইডের চেয়ে যদি ডিজিজ সাইডে একটু বেশি শব্দ হয় তখন আমরা হাইপার রেজোনেন্ট বলতে পারি। হাইপার রেজোনেন্ট আমরা পাই নিউমোথোরাক্স, অ্যান্ড যদি খুব বেশি হাইপার ইনফ্লেশন থাকে, খুব বেশি অবস্ট্রাকটিভ লাং ডিজিজ থাকে, সিওপিডি বা সিভিয়ার অ্যাজমা পেতে পারি। আমরা পারকাশন শুরু করব, আমরা রাইট সাইড লেফট সাইড থেকে শুরু করতে পারি। আমরা পারকাশন শুরু অ্যাপেক্স থেকেই শুরু করব। অ্যাপেক্সে যখন করবো আমরা ট্রাপিজিয়াসের যে বর্ডারটা আছে, ট্রাপিজিয়ার বর্ডার থেকে শুরু করব। ট্রাপিজিয়াসের বর্ডার থেকে শুরু করে এই দিকে অ্যাপেক্স থেকে, তারপর দেন এই দিকের অ্যাপেক্সে চলে আসবো। দেন আমরা ক্লাভিকলে যাব। ক্লাভিকলে যখন করবো একটা জিনিস বলে নিই, পারকাশন করার জন্য অবশ্যই আমরা ইউজ করবো হলো মিডল ফিঙ্গার। মিডল ফিঙ্গারটা আমরা লেফট হ্যান্ডের মিডল ফিঙ্গারটা আমরা ইন্টারকোস্টাল স্পেসে রাখবো। অপোজিট ফিঙ্গারগুলো চাপ দিয়ে থাকবে না, জাস্ট অ্যাপোজিশন সাথে থাকবে। অ্যান্ড আমরা রাইট হ্যান্ডের মিডল ফিঙ্গার দিয়ে পারকাস করব। যখন আমরা পারকাস করব তখন আমাদের রিস্ট জয়েন্টের শুধু মুভমেন্ট হবে, আমাদের এলবো মুভমেন্ট হবে না। এলবোটা মুভমেন্ট করা যাবে না, জাস্ট রিস্ট জয়েন্টের মুভমেন্ট হবে। পারকাশন অবশ্যই প্র্যাকটিস করে নিতে হবে। সবসময় পড়তে বসার সময় আমরা নিজেদের টেবিলেই পারকাশন প্র্যাকটিস করে নিতে পারি। যে পারকাস করাটা প্র্যাকটিস করাটা খুবই জরুরি। পরীক্ষা হলে না হলে অনেক সময় অনভ্যস্ত থাকলে পারকাশনটা ভালো মতো এলিশিট করা যায় না। আমরা পারকাশন শুরু করার সময় শুরু করলাম পারকাশন। ক্লাভিকলে পারকাশন করার জন্য ফিঙ্গার লাগবে না, ডাইরেক্ট ক্লাভিকলের উপর করা যাবে। আরেকটা জিনিস বলে নিই, আমরা পারকাশন করবো হলো মিড ক্লাভিকুলার লাইন বরাবর। মিড ক্লাভিকুলার লাইন বরাবর দুই দিকেই করবো, মিড ক্লাভিকুলার লাইন বরাবর, জাস্ট মিডিয়াল টু নিপল। মিড ক্লাভিকুলার লাইন বরাবর, জাস্ট মিডিয়াল টু নিপল। ওকে। অ্যান্ড আরেকটা জিনিস মনে রাখতে হবে, আমরা সেন্ট্রাল মিড লাইনের 3 সেন্টিমিটারের মধ্যে কোনো এক্সামিনেশন করবো না। মিড লাইনের 3 সেন্টিমিটারের মধ্যে এক্সামিনেশন করবো না, কারণ এখানে আমাদের প্রিন্সিপাল ব্রঙ্কাসগুলো, আমাদের প্রিন্সিপাল ব্রঙ্কাসগুলো মিড লাইনে যেহেতু কাছাকাছি থাকে, 3 সেন্টিমিটারের মধ্যে করলে আমরা অ্যাকচুয়াল ফাইন্ডিংসটা পাবো না, ইন্টেন্সিটি বেড়ে যেতে পারে। আমরা মিড ক্লাভিকুলার লাইন বরাবর পারকাস করে আসবো। যখন আমরা নিপলের লেভেলে চলে আসবো তখন আমরা একটু ল্যাটারালি চলে যাব, বিলো দ্য নিপল জাস্ট চলে আসবো। আমাদের অ্যান্টেরিয়রলি আমরা 6 ইন্টারকোস্টাল স্পেস পর্যন্ত এক্সামিন করব। ল্যাটারালি আমরা এক্সিলা থেকে 8 ইন্টারকোস্টাল স্পেস পর্যন্ত এক্সামিন করব। যখন অ্যান্টেরিয়রলি হয়ে যাবে আমরা এক্সিলাতে চলে যাব। দুই দিকে কম্পেয়ার করে দেখব। দুই দিকে কম্পেয়ার করে দেখব। পারকাশনটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, খুব বেশি ইম্পর্টেন্ট। পারকাশনটা যদি নর্মাল থাকে আমরা রেজোনেন্ট বলবো অল ওভার দ্য বোথ লাং ফিল্ডস। যদি কোনো জায়গায় অ্যাবনর্মালিটি পাই, উডিটাল পাই, যদি স্টুডিটাল পাই, স্টুডিটাল ইন্ডিকেটস প্লুরাল ডিফিউশন। যদি হাইপার রেজোনেন্ট পাই তাহলে হাইপার রেজোনেন্ট বলতে হবে। আমরা সিওপিডিতে হাইপার রেজোনেন্ট পাইতে পারি। যেহেতু নিউমোথোরাক্স আমরা নর্মালি এক্সামিনেশনে দিই না, তাই সেক্ষেত্রে নিউমোথোরাক্স আমরা হাইপার রেজোনেন্ট অবশ্যই পাবো। প্লুরাল ডিফিউশন আর নিউমোথোরাক্স পার্থক্য অ্যাজ এ হোল অন্যান্য ফাইন্ডিংস, পালপেশনের ফাইন্ডিংস, ইন্সপেকশনের পালপেশনের ফাইন্ডিংস, অসকালটেশনের ফাইন্ডিংস নিউমোথোরাক্স আর প্লুরাল ডিফিউশনের জন্য সেম। তবে নিউমোথোরাক্স আর প্লুরাল ডিফিউশনের মধ্যে পার্থক্য করতে হবে পারকাশন দিয়ে। ইন কেস অফ প্লুরাল ডিফিউশন আমরা পারকাশনের পাবো স্টুডিটাল, আর নিউমোথোরাক্সের জন্য পাবো হাইপার রেজোনেন্ট। এটা মনে রাখতে হবে। আমরা দেন অসকালটেশনে চলে যাব। পারকাশন শেষ, আমরা অসকালটেশনে চলে যাব। যখন অসকালটেশন করবো, অসকালটেশনের শুরুতে তোমাদের একটা জিনিস খেয়াল করে নেওয়া লাগবে যে তোমাদের স্টেথোটা ভালো মতো প্রিপেয়ার করা আছে কিনা। মনে রাখতে হবে স্টেথো যে আমরা একটা ফরওয়ার্ড বেন্ডিং হয়ে থাকে, এটা সামনের দিকে তোমরা কানে দেওয়ার সময় স্যাররা এগুলোও খেয়াল করে, এটা কানে দেওয়ার সময় এই বেন্ডিংটা ফরওয়ার্ড দিকে থাকবে। এটা পিছনের দিকে রাখা যাবে না, পিছনের দিকে করা যাবে না, বেন্ডিংটা সামনের দিকে থাকবে। ফরওয়ার্ড বেন্ডিংটাকে আমরা সামনের দিকে রেখে স্টেথোটাকে আমরা কানে ঢুকাবো। কানে ঢুকিয়ে আমরা চেক করে নিব স্টেথোটার পজিশনটা ঠিক আছে কিনা, আমরা সাউন্ড ঠিক মতো পাচ্ছি কিনা আমরা চেক করে নিব। অ্যাট ফার্স্ট আমরা অসকালটেশন করার সময় আমরা পেশেন্টের অ্যাপেক্স থেকে অসকালটেশন শুরু করব। অ্যাপেক্সে আমি ডায়াফ্রাম দিয়ে অসকালটেট করব। পেশেন্টকে যখন অসকালটেট করবো আমরা পেশেন্টকে খুব বেশি ডিস্ট্রেসে করবো না। পেশেন্টকে বলবো আপনি বুক ভরে শ্বাস নেন এবং ছেড়ে দেন, বুক ভরে শ্বাস নেন, ছেড়ে দেন। পেশেন্টকে জাস্ট এই ইনস্ট্রাকশনটা দিয়ে নিতে হবে, বাবা আপনি বুক ভরে শ্বাস নেন এবং ছেড়ে দেন। দেন অ্যাপেক্স হয়ে গেলে আমরা ডায়াফ্রাম দিয়ে অসকালটেট করব। এখানেও আমরা মিড ক্লাভিকুলার লাইন অনুযায়ী করব। বাবা শ্বাস নেন এবং ছেড়ে দেন।
হা করে শ্বাস নেবেন, মুখ হা করে শ্বাস নেবেন, মুখ হা করে শ্বাস নেবেন এবং ছেড়ে দেবেন। আমার দিকে তাকান, এই যে দেন আমরা এক্সিলেতে চলে যাব। যখন আমরা অস্কালটেট করবো পুরো একটা সাইকেল দেখা লাগবে, অ্যাটলিস্ট যে কোনো একটা স্পেসে আমরা যখন স্টেপটা রাখবো তার ফুল একটা ইন্সপিরেশন রাখবো, ফুল একটা এক্সপিরেশন রাখবো। আমরা কিন্তু খুব কুইক করা যাবে না, স্যাররা এগুলো খেয়াল করে। যেমন ও শ্বাস নেন, মুখ হা করে শ্বাস নেন, বুক ফুলে শ্বাস নেন আর ছাড়েন। পুরো একটা ইন্সপিরেশন স্টেপটা যে কোনো একটা স্পেসে ফুল একটা ইন্সপিরেশন রাখতে হবে, ফুল এক্সপিরেশন রাখতে হবে। যদি আমরা জাস্ট ইন্সপিরেশন দেখি অপোজিট জায়গায় খুব কুইক করে ফেলি, স্যার এগুলো নোটিশ করে, এগুলো এসব করা যাবে না। পুরোপুরি ইন্সপিরেশন এক্সপিরেশন দুটাই চেক করে নিতে হবে। আমরা নর্মালি আমরা জানি যে ব্রেথ সাউন্ড আমরা তিন ধরনের ব্রেথ সাউন্ড পেয়ে থাকি। একটা হলো ভেসিকুলার, একটা ভেসিকুলার প্রলং এক্সপিরেশন অ্যান্ড ব্রঙ্কিয়াল। নর্মালি ইন্সপিরেশন আর এক্সপিরেশনের মাঝখানে আমরা যখন নর্মালি আমাদের নর্মাল ব্রেথ সাউন্ড হলো ভেসিকুলার ব্রেথ সাউন্ডে আমরা জানি যে ইন্সপিরেশন আর এক্সপিরেশনের মাঝখানে কোনো গ্যাপ থাকবে না। ইন্সপিরেশন শেষ হওয়ার সাথে সাথে এক্সপিরেশন শুরু হবে। কোনো গ্যাপ আছে কিনা এটা খেয়াল করতে হবে। গ্যাপ পাবো আমরা ব্রঙ্কিয়াল ব্রিদিংয়ে। ভেসিকুলার ব্রেথ সাউন্ডে আমরা ইন্সপিরেশনটাকে বড় পাবো, এক্সপিরেশনটাকে ছোট পাবো। এটা অনেক সময় স্যাররা হয়তো বা ভাইবার সময় হোক, অথবা তুমি যখন লং কেস দিবা অথবা শর্ট কেস দিবা, স্যার তোমার একটা কাগজে এঁকে দেখাইতে বলতে পারে যে ভেসিকুলার ব্রেথ সাউন্ডটা কীরকম হয়, একটু এঁকে দেখো। আমরা জানি যে ভেসিকুলার ব্রেথ সাউন্ডটা নর্মালি ইন্সপিরেশনটা বড় হবে, এক্সপিরেশনটা ছোট হবে, যেটার মাঝখানে কোনো গ্যাপ থাকবে না। যদি আমরা সিওপিডিতে পেতে পারি অথবা অবস্ট্রাকটিভ লাং ডিজিজে অ্যাজমাতেও পেতে পারি, আমরা ভেসিকুলার প্রলং এক্সপিরেশন পেতে পারি। ভেসিকুলার প্রলং এক্সপিরেশন ইন্সপিরেশনটা ছোট হবে, এক্সপিরেশনটা অনেক বড় হবে। এটা এক্সপ্রেশনটা অনেকক্ষণ ধরে পেশেন্ট নিবে, এটাকে আমরা সেই ছবিতে এঁকে দেখাতে পারবো যে এক্সপ্রেশনটা অনেকক্ষণ ধরে হচ্ছে। আমরা প্র্যাকটিক্যালিও যখন পেশেন্ট ডায়াগনোসিস করতে চাই, তার এক্সপ্রেশনটার ডিউরেশনটা দেখা খুব ইম্পর্টেন্ট অবস্ট্রাকটিভ লাং ডিজিজের জন্য। যদি তার সিওপিডি থাকে অথবা অ্যাজমা থাকে, তার এক্সপ্রেশনটা প্রলং হবে, ইন্সপিরেশন একটু বেশি হবে। দেন তার ব্রঙ্কিয়াল ব্রিদিং কিনা, নর্মালি আমরা ব্রঙ্কিয়াল ব্রিদিং পাই হলো ট্রাকিয়ার উপরে। আমরা যদি নর্মালি স্টেথোটা নিজেদের ট্রাকিয়াতে রেখে চেক করি, এখানে আমরা যে সাউন্ডটা পাবো এই সাউন্ডটা হলো ব্রঙ্কিয়াল। ট্রাকের উপর যে নর্মালি আমরা স্টেজ রেখে যে সাউন্ডটা পাই এটা হলো ব্রঙ্কিয়াল ব্রিদিং। এই একই সাউন্ড আমরা চেস্টে নর্মালি কোথাও পাবো না, যদি কোথাও পেয়ে থাকি সেটা হলো ব্রঙ্কিয়াল ব্রিদিং হবে। তখন আমরা ব্রঙ্কিয়াল ব্রিদিং আছে উল্লেখ করবো। ব্রঙ্কিয়াল ব্রিদিং পাই আমরা কনসলিডেশনে পেতে পারি, আমরা কলাপস উইথ প্যাটেন্ট ব্রঙ্কাসে পেতে পারি, আমরা ফাইব্রোসিসে পেতে পারি। সেক্ষেত্রে ব্রঙ্কাসটাকে অবশ্যই প্যাটেন্ট থাকতে হবে। আমরা ব্রঙ্কিয়াল ব্রিদিং থাকলে অবশ্যই ইন্সপিরেশন আর এক্সপ্রেশনের মাঝখানে একটা ছোটো হলেও একটা গ্যাপ থাকবে। এখন আমার অস্কালটেশন করার পরে অবশ্যই যখন স্যারকে বলতে হবে তখন সেটা কি ভেসিকুলার না ভেসিকুলার প্রলং এক্সপ্রেশন না ব্রঙ্কিয়াল কোথাও পেয়েছি সেটা উল্লেখ করা লাগবে। নর্মাল পেশেন্টের জন্য আমরা পুরো লাংসে বোথ লাংসে আমরা ভেসিকুলার, নর্মাল পেশেন্টের জন্য আমরা ভেসিকুলার ব্রিদিং পাবো। অস্কালটেশনে যখন আমাদের দেখা হয়ে যাবে, আমাদের ব্রেথ সাউন্ড দেখবো। ব্রেথ সাউন্ড দেখার সাথে সাথে একই সাথে কিন্তু আমাদের চেক করে নিতে হবে তার কোনো অ্যাডেড সাউন্ড আছে কিনা। আমরা জানি অ্যাডেড সাউন্ড লাংস আমরা পেয়ে থাকি হুইজ ও রঙ্কাই পেতে পারি। রঙ্কাই হলো একটা মিউজিক্যাল সাউন্ড যেটা ব্রঙ্কাস ন্যারোয়িংয়ের জন্য হয়ে থাকে, অবস্ট্রাকশনের জন্য আমরা পাই। যদি ব্রঙ্কাসগুলো ন্যারোয়িং হয়ে যায় তাহলে যে মিউজিক্যাল সাউন্ডটা তৈরি হয় এটাই রঙ্কাই। আমরা মুখে যে হুইজটা পাই সেটাই আমরা চেস্টে যখন স্টেথো দিয়ে দেখি তখন সেটা আমরা রঙ্কাই হিসেবে পেয়ে থাকি। আমরা নর্মালি সিওপিডি আর অ্যাজমাতে রঙ্কাই পেয়ে থাকি, তখন আমরা বলে দেবো যে ডিফিউজ রঙে প্রেজেন্ট ইন অল ওভার দ্য বোথ লাং ফিল্ডস। দেন আমরা অ্যাডেড সাউন্ড আরও পেতে পারি, ক্রিপিটেশন পেতে পারি। নর্মালি আমরা কনসলিডেশন অথবা ব্রঙ্কিয়াকটেসিস এগুলোতে আমরা ক্রিপিটেশন পাই, সাধারণত কোর্স ক্রিপিটেশন পাই। ক্রিপিটেশনটা রঙ্কাইয়ের জন্য একটা জিনিস বলি নাই, হুইজের জন্য একটা জিনিস বলিনি। হুইজটা নর্মালি পাওয়া যায় এক্সপিরেটরি ফেজে, আমরা হুইজটা এক্সপিরেটরি ফেজে পাই। অবস্ট্রাকটিভ লাং ডিজিজের জন্য আমরা হুইজটা এক্সপিরেটরি ফেজে পাই। নর্মালি ইন্সপিরেশন অত বোঝা যায় না, কিন্তু এক্সপিরেশনে তার হুইজটা বোঝা যায় বা রঙ্কাইটা ভালো বোঝা যায়। আমরা এক্সপিরেটরি হুইজ পাই। ইন্সপিরেটরি হুইজ ইন্ডিকেট, যদি ইন্সপিরেশন আমরা হুইজ পেয়ে থাকি ইট ইন্ডিকেটস সিভিয়ার অবস্ট্রাকশন, এইদার সিভিয়ার অবস্ট্রাকশন অর একটা কার্ডিয়াক অ্যাজমাতেও ইন্সপিরেটরি হুইজ আমরা পেতে পারি। দেন ক্রিপিটেশনে আবার চলে আসছি। ক্রিপিটেশনে আমরা ক্রিপিটেশন নর্মালি রেসপিরেটরি ডিজিজের জন্য আমরা পাই হলো কনসলিডেশনে পেতে পারি।
আমরা প্লুরাল ডিফিউশনের আপার জোনে পেতে পারি, আমরা ব্রঙ্কিয়াকটেসিসে পেতে পারি। এগুলো বেশি সবগুলোতে আমরা কোর্স ক্রিপিটেশন পাই, কোর্স ক্রিপিটেশন পেয়ে থাকি। এখন কনসলিডেশন আর ব্রঙ্কিয়াকটেসিস এটা কোনটার ক্রিপিটেশন, এটার জন্য পেশেন্টকে পার্থক্য করতে চাইলে আমরা অনেক পেশেন্টকে যেখানে ক্রিপিটেশন পাচ্ছি তার পরবর্তী পেশেন্টকে কাশি দিয়ে দেখতে বলি, কাশি দিয়ে দেখেন। যদি এটা কোর্স ক্রিপিটেশনটা ব্রঙ্কিয়াল সিক্রেশনের জন্য হয়ে থাকে, যেমন ব্রঙ্কিয়াকটেসিসে হয়, তাহলে সেসব ক্ষেত্রে কাশি দেওয়ার পর ক্রিপিটেশনটা অল্টার হয়ে যায়। কিন্তু যদি অ্যালভিওলিতে যদি কনসলিডেশনের জন্য হয় তাহলে ক্রিপিটেশনটা অল্টার হয়ে যায় না। দেন ক্রিপিটেশনটা ফাইন আমরা ক্রিপিটেশন পেয়ে থাকি, ফাইন বেজাল ইন্সপিরেটরি ক্রিপিটেশন পাই হলো আমরা পালমারি ফাইব্রোসিস ডিপিএডিতে অথবা ইডিওপ্যাথিক পালমারি ফাইব্রোসিসে আমরা পেয়ে থাকি। এছাড়াও বাইলেটারাল বেজাল ক্রিপিটেশন আমরা অ্যাকুট এলভিএফেও পেতে পারি, যদিও রেসপিরেটরি সিস্টেমের নাম। দেন আমাদের আরও একটা অ্যাডেড সাউন্ড আমরা পেয়ে থাকি, সেটা হলো প্লুরাল রাব। প্লুরাল রাব হলো জাস্ট দুটো যদি কাগজ আমি একটার মধ্যে একটা ঘষা দিই তাহলে যে সাউন্ডটা পাওয়া যাবে এটা হলো প্লুরাল রাব। ক্রিপিটেশনটা ছিল হলো জাস্ট পাতার মর্মর ধ্বনি, যে পাতা যেভাবে শুকনা পাতা যদি আমি হাতে নিয়ে জাস্ট গুঁড়ো করে ফেলি যে মর্মর পাবো, ক্রিপিটেশনটার সাউন্ডটা জাস্ট সেরকম। আর রাবটা হলো দুইটা পেজকে যদি আমি একটার সাথে একটা ঘষা দিই, যে ঘষার শব্দটা পাওয়া যাবে এটা হলো প্লুরাল রাব। এখানে স্যার একটা কোশ্চেন করে অনেক সময়, সেটা হলো ঠিক প্লুরাল রাব, মনে করেন আমি চেস্ট লেফট সাইডে একটা প্লুরাল রাব পেয়েছি, ঠিক প্লুরাল রাব না কার্ডিয়াক পেরিকার্ডিয়াল রাব, আমার পার্থক্য কীভাবে এটা স্যার জিজ্ঞেস করার জন্য তোমাদের এটা স্যারদের কিছু উত্তর বলতে হবে যে স্যার আমি পেশেন্টকে নিঃশ্বাস বন্ধ রাখতে বলবো, যদি নিঃশ্বাস বন্ধ রাখার পরও আমরা রাবটা পেয়ে থাকি পেরিকার্ডিয়াল রাব, আর যদি নিঃশ্বাস বন্ধ রেখে রাবটা না পাই তাহলে সেটা প্লুরাল রাব। অ্যান্টিরিয়র চেস্ট এক্সামিনেশন ভোকাল রেজোনেন্স চেক করি, অ্যান্টিরিয়র চেস্ট এক্সামিনেশন আমাদের ভোকাল রেজোনেন্স চেক করে নেওয়া লাগবে। জাস্ট 3 বলেন তো, 3 বলেন, 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 3 সেইভাবে এখানে আমরা ইন্টারভিউ যদি ভোকাল রেঞ্জ রিডিউসড হতে পারে আমরা বেশি পেতে পারি। রিডিউসড পাবো আমরা প্লুরাল ডিফিউশন অথবা নিউমোথোরাক্সের জন্য। আমি আগেই বলেছি প্লুরাল ডিফিউশন আর নিউমোথোরাক্সের অসকালটেশনের ফাইন্ডিংস, পালপেশনের ফাইন্ডিংস অ্যাজ এ হোল সেম। প্লুরাল ডিফিউশন নিউমোথোরাক্স পালপেশনে দুইজনই যদি ম্যাসিভ প্লুরাল ডিফিউশন ম্যাসিভ নিউমোথোরাক্স হয়, ডিফিউজ নিউমোথোরাক্স হয়, দুইজনই ট্রাকিয়াকে অপোজিট দিকে শিফট করবে, দুইজনের পালপেশনে ভোকাল ফ্রেমিটাস রিডিউস পাওয়া যাবে, দুইজনের চেস্ট এক্সপান্সিবিলিটি সেম সাইডে রিডিউসড হবে, দুইজনেরই অসকালটেশনে আমরা বেস সাউন্ড ডিমিনিশড পাবো, আমরা কোনো অ্যাডেড সাউন্ড নাও পেতে পারি, বেস সাউন্ড ডিমিনিশড পাবো, ভোকাল রেজোনেন্সও ডিমিনিশড পাবো। জাস্ট পারকাশনের একটা পার্থক্য থাকবে, প্লুরাল ডিফিউশনের পারকাশনের স্টুনিডাল হবে আর নিউমোথোরাক্সের পারকাশনের হাইপার রেজোনেন্ট হবে। চেস্টের এক্সামিনেশন ইন ফ্রন্ট থেকে এতটুকুই, আমি এখন ব্যাক থেকে এক্সামিনেশন দেখাবো। আমরা অ্যাগেইন যখন এক্সামিনেশন যখন ব্যাক থেকে এক্সামিনেশন করবো, ব্যাকেও আমরা ইন্সপেকশন, পালপেশন, পারকাশন, অসকালটেশন 4টা জিনিসই করবো। ব্যাকে ইন্সপেকশনের জন্য ইম্পর্টেন্ট হলো তার কোনো শোল্ডার ড্রুপিং আছে কিনা, কোনো দিকে শোল্ডার নিচের দিকে ড্রুপিং হয়ে গেছে কিনা এটা চেক করা লাগবে। শোল্ডার ড্রুপিং থাকতে পারে, এফেক্টেড সাইড ফাইব্রোসিস থাকে। অ্যাগেইন এখানে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস যেটা আমি অ্যান্টিরিয়রলি চেক করি না, সেটা হলো যে তার কোনো স্পাইনে কোনো ডিফর্মিটি আছে কিনা। স্পাইনে ডিফর্মিটি তার টাইফোসিস থাকতে পারে, তার স্কোলিওসিস থাকতে পারে। যদি টাইফোসিস বা স্কোলিওসিস থাকে সেটা উল্লেখ করা লাগবে। তার স্পাইনে তার কোনো সুয়েলিং থাকতে পারে, আমরা গিববাস পেতে পারি। গিববাস জাস্ট স্পাইনাল এখানে সুয়েলিং হয়ে থাকে, গিববাস আমরা পেতে পারি। টিউবারক্লোসিসের জন্য স্পাইনে যদি টিউবারক্লোসিস হয় আমরা গিববাস পেতে পারি। এটা আমাদের স্পাইনের ডিফর্মিটি আছে কিনা, গিববাস আছে কিনা আমাদের উল্লেখ করা লাগবে। একই সাথে আমরা যখন ব্যাক থেকে এক্সামিনেশন করব, একই সাথে আমাদের পেশেন্টের চেস্টের মুভমেন্ট কোনো দিকে রেস্ট্রিকশন আছে কিনা চেক করা লাগবে। কোনো দিকে মুভমেন্ট যদি পিছন থেকেও রেস্ট্রিকশন থাকে সেটা উল্লেখ করা লাগবে। দেন আমরা পেশেন্টের পিছন থেকেও ভোকাল ফ্রেমিটাস দেখব। যখন পিছন থেকে ভোকাল ফ্রেমিটাস দেখবো, আমরা ভোকাল ফ্রেমিটাস দেখবো, চেস্ট এক্সপান্সিবিলিটিও দেখে নিব। ভোকাল ফ্রেমিটাস দেখার জন্য জাস্ট অ্যান্টিরিয়র চেস্ট এক্সামিনেশনের মতো আমরা ব্যাকের চেস্ট এক্সামিনেশনকে আমরা দুইটা ভাগে ভাগ করি। আমরা যে সুপ্রাস্পাইনাস এরিয়া, যে ক্লাভিকলের যে স্পাইনাস প্রসেস আছে, স্পাইনাস প্রসেস দুটাকে জয়েন্ট করে এর উপরে এরিয়া সুপ্রাস্পাইনাস এরিয়া এখানে এক্সামিন করব, আর ক্লাভিকলের অ্যাঙ্গেল লাইন বরাবর এক্সামিন করব। পেশেন্টকে যখন আমরা এক্সামিন করবো তখন যখন আমরা ভোকাল ফ্রেমিটাস দেখবো এক্সামিনেশন শুরু করবো, আমরা হ্যান্ড দুটোকে সামনে থেকে ক্রিস ক্রস করে নিব ডিটু এক্সপোজার, তাই সেক্ষেত্রে আমাদের চেস্টটা ব্যাক থেকে ভালো এক্সপোজার হবে। এক্ষেত্রেও আরেকটা জিনিস এক্সামিনেশন করার সময় ভালো মতো খেয়াল করা লাগবে, ডিউরিং পালপেশন, পারকাশন, অসকালটেশন 3টার সময়ই
যে আমরা একেবারে মিড লাইন বরাবর যখন থাকি, মিড লাইনের খুব বেশি কাছাকাছি করবো না, কারণ পাশে প্যারাস্পাইনাস মাসেলগুলো থাকে, এগুলো কিছু অবস্ট্রাকশন তৈরি করে সাউন্ড আসার জন্য। এই জন্য আমরা এক্সামিনেশনটা করবো এই যে তার স্ক্যাপুলার বর্ডারটা আছে এবং এই অ্যাঙ্গেল অফ দ্য স্ক্যাপুলা জাস্ট এর বরাবর, এই বরাবর আমরা চলে যাব, এই বরাবর আমরা চলে যাব। ওকে, দেন আমরা ভোকাল ফ্রেমিটাস দেখা শুরু করার জন্য পেশেন্টের 3-3 বলতে বলবো। বাবা 3-3 3-3 3-3 3-3 3-3 3-3 3-3 3-3। ভোকাল ফ্রেমিটাস দেখা হলে আমাদের পালপেশনের চেস্ট এক্সপান্সিভিটি, আমরা এখানেও চেস্ট এক্সপান্সিভিটি দেখবো। রিপসের বরাবর এখানে লোয়ার চেস্ট একবার দেখবো। বুক ভরে শ্বাস নেন, বুক ভরে শ্বাস নেন, শ্বাস নেন। আমরা লোয়ার চেস্ট একবার দেখবো, মিড চেস্ট একবার দেখলেই হবে, দুবার দেখলেই হবে। চেস্ট এক্সপান্সিভিটি চেক করে নেবো এখানেও আমরা। দেন আমরা পালপেশনের পর আমরা পারকাশনে চলে যাব। পারকাশন করার জন্য আমরা উপরে যে সুপ্রাস্পাইনাস স্পেসটা আছে, এই স্পেসে আমরা অ্যাটলিস্ট 2বার করে চেক করে পারকাস করে নিব। আমরা 2বার পারকাস করে নিব, 2বার পারকাস করে নিব। রাইট লেফট সাইডে, দেন রাইট সাইডে, দেন আমরা স্ক্যাপুলার বর্ডার অনুযায়ী আমরা পারকাস করে যাব। ব্যাকে আমরা 11 ইন্টারকোস্টাল এক্সপ্রেস পর্যন্ত এক্সামিন করবো। পারকাশন 11 ইন্টারকোস্টাল এক্সপ্রেস পর্যন্ত আমরা করবো। ব্যাকে ইন্টারকোস্টাল এক্সপ্রেস আমরা দুইভাবে চিনতে পারি। নাম্বার 1 হলো ইনফিরিয়র স্ক্যাপুলার যে ইনফিরিয়র অ্যাঙ্গেলটা থাকে, স্ক্যাপুলার যে ইনফিরিয়র অ্যাঙ্গেলটা থাকবে ইট কোইনসাইডস উইথ 7 ইন্টারকোস্টাল স্পেস। এটাকে 7 ইন্টারকোস্টাল স্পেস ধরে আমরা স্পেস আইডেন্টিফাই করতে পারবো। আবার যে স্পাইনাস প্রসেস আছে এটা T3-তে থাকে, থোরাসিক 3-তে থাকে, সেই অনুযায়ী আমরা স্পেস বার করতে পারবো। আমাদের পারকাশন জাস্ট ফাইন্ডিংসটা এন্টারের মতো, যদি কোথাও আমরা ডাল পাই সেটা উল্লেখ করা লাগবে পারকাশন নোটে। দেন আমরা অস্কালটেশনে চলে যাব। অস্কালটেশনে ঠিক সেইভাবে আমরা ব্রেথ সাউন্ড, আমি অ্যান্টেরিয়রলি ভুলে গিয়েছি, অ্যান্টেরিয়রলি আমরা ভোকাল রেজোনেন্স চেক করি, অ্যান্টেরিয়রলি ভোকাল রেজোনেন্স চেক করতে হবে। এটা আবার আমি অ্যান্টেরিয়র দেখার সময় দেখিয়ে দিব, আবার বেশি বিষয় দেখিয়ে দিব। আমরা এখানেও আমরা বাবু হাত দুটো এভাবে রাখেন, হাত দুটো এভাবে রাখেন, হ্যাঁ এভাবে রাখেন, ক্রিস ক্রস করে রাখবেন। অস্কালটেশনের সময় আমরা বেস সাউন্ড, প্রথমে বেস সাউন্ড দেখবো, কোনো অ্যাডেড সাউন্ড আছে কিনা সেটাও দেখে নিব। পেশেন্টকে একইভাবে ইনস্ট্রাকশন দিব, বাবা মুখ হা করে মুখ ফুলায় শ্বাস নেন এবং ছাড়েন, মুখ হা করে মুখ ফুলায় শ্বাস নেন এবং ছাড়েন। এখানে আমরা এক্সট্রাতে চেক করে নিতে পারি। এন্ট্রি চেস্ট এক্সামিনেশনের সময় আমরা ল্যাটারাল এক্সিলা চেক করে নিতে পারি। ব্যাক অফ দ্য এক্সামিনেশন, চেস্ট ব্যাক এক্সামিনেশনের সময় আমরা এক্সিলা চেক করে নিতে পারি। একবার চেক করলেই হবে, কারণ যদি পুরো রেসপিরেটরি এক্সামিনেশন দেয় হয় এন্ট্রি করতে হবে অথবা ব্যাককে পড়াশোনা করতে হবে। কাউকে যদি জাস্ট এক্সামিনেশন দ্য চেস্ট ফ্রম ব্যাক দেয় তাহলে ব্যাক এক্সামিনেশনের সাথে সাথে এক্সিলা থেকে এক্সামিনেশন করে নিতে হবে। তাই হোক, আমাদের ব্রেথ সাউন্ড অ্যাডেড সাউন্ড আসলে চেক করার পর ভোকাল রেজোনেন্স দেখতে হবে। ভোকাল রেজোনেন্স দেখার জন্য আমরা একইভাবে যেভাবে ভোকাল ফিল্টার দেখেছিলাম, পেশেন্টকে একইভাবে বলতে বাবা 3-3 বলেন তো, 3-3 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 3-3। ভোকাল রেজোনেন্স আমরা নর্মাল পেতে পারি, ভোকাল রেজোনেন্স কোথাও রিডিউসড হতে পারে, ভোকাল রেজোনেন্স ইনক্রিজড হতে পারে। ভোকাল রেজোনেন্স ইনক্রিজড হয় নর্মালি কনসলিডেশন, ফাইব্রোসিস, বালান্স উইথ প্যাটার্ন ব্রঙ্কাস, কিন্তু আমরা ভোকাল রেজোনেন্স ইনক্রিজড পেতে পারি। যদি কখনো আমরা ভোকাল রেজোনেন্স ইনক্রিজড পেয়ে যাই, কোথাও যে কোনো একটা এরিয়াতে যদি আমরা ভোকাল রেজোনেন্স ইনক্রিজড পেয়ে যাই, তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই সেখানে আমরা
আরেকটা জিনিস চেক করতে হয় ফোকাল রিজন ইনক্রিজ পেলে, সেটা হলো হুইসপারিং পেক্টোরিলোকি। হুইসপারিং পেক্টোরিটা চেক করার জন্য পেশেন্ট ফোকাল রিজন চেক করার জন্য যখন সে তিন জোরে জোরে বলেছিল, হুইসপারিং পেক্টোরিটা চেক করার সময় একই জায়গায় আমরা স্টেথো রেখে পেশেন্টকে জাস্ট বলতে বলবো আপনি ফিশ ফিশ করে 3 বলেন। 3 সে ফিশ ফিশ করে বলবে। সেই ফিশ ফিশ করে 3 বলাটা হুইসপারিং করে যে 3 বলবে, এই হুইসপার করে 3 বলাটাকে যদি আমি নর্মালি আমি কানে শুনতে পারবো না, যদি আমি স্টেথো দিয়ে শুনতে পারি তাহলে সেই তখন সেটাকে আমরা যদি হুইসপারটাকে আমি স্টেথো দিয়ে শুনতে পারি তখন এই ফাইন্ডাক্সটাকে আমরা বলি হুইসপারিং পেক্টোরিলোকি। নর্মালি আমরা কনসালটেশনের জন্য পেতে পারি নিউমোনিয়াতে পাই আর কি। জাস্ট ভোকাল রেজোনেন্স আমরা চেক করে নিব। আমরা ভোকাল রেজোনেন্স ঠিক সেমভাবে আমাদের প্রত্যেকটা এই চেস্ট এক্সামিনেশনের জন্য স্যাররা যেটা জিজ্ঞেস করে সেটা হলো যে ডিজিজ ভিত্তিক ফাইন্ডিংসগুলো আলাদা করে মনে রাখতে হবে। যেমন কিছু সিনারিও থাকে, যেমন আমি যদি রাইট সাইডে চেস্ট এক্সপান্সিবিলিটি, রাইট সাইডে চেস্ট এক্সপান্সিবিলিটি রিডিউসড হয়ে যায়, রাইট সাইডে যদি মুভমেন্ট রেস্ট্রিক্টেড থাকে, লেফট সাইডে যদি পেশেন্টের মুভমেন্ট রেস্ট্রিক্টেড থাকে, চেস্ট এক্সপান্সিবিলিটি রিডিউসড হয়, এবং ট্রাকিয়া যদি সেম সাইডে ডেভিয়েটেড থাকে, ডায়াগনোসিস যাবে হলো কলাপস অথবা ফাইব্রোসিসের দিকে। কিন্তু যদি ট্রাকিয়া অপোজিট রেস্ট্রিক্টেড মুভমেন্টের অপোজিট যদি ট্রাকিয়া ডেভিয়েট থাকে তাহলে ডায়াগনোসিস চলে যায় কিন্তু আবার প্লুরালিফিকেশন অর নিউমোথোরাক্সের দিকে। আমাদের এইভাবে পার্থক্য করে নিতে হবে। পেশেন্টের পারকাশন নোট দেখতে হবে, তার স্টুমিটাল লাউডিটাল এটাও চেক করে নিতে হবে, না হাইপার রেজোনেন্ট এটা চেক করে নিতে হবে, অসকালটেশনের ফাইন্ডিংসগুলো মিলিয়ে নিতে হবে। এভাবে আমাদের অ্যাজ এ হোল ইন্টারপ্রিট করে তার ফাইন্ডিংসগুলো স্যারদের বলতে হবে। প্রত্যেকটা ডিজিজের জন্যই সেটা আমাদের কনসলিডেশন, ফাইব্রোসিস, কোলাপস উইথ প্যাটেরনাইটিস, লাং অ্যাবসেস, এই 4টা ফাইন্ডিংস একই ধরনের। ইন্সপেকশন থেকে শুরু করে অসকালটেশনের প্রত্যেকটা ফাইন্ডিংস একই ধরনের। প্লুরালিফিকেশন আর নিউমোথোরাক্সের ফাইন্ডিংস একই ধরনের, শুধুমাত্র পারকাশন আর দুইটার জন্য আলাদা। এটা আমাদের মনে রাখতে হবে। অ্যাজ ওয়েল রেসপিরেটরি সিস্টেম এক্সামিনেশন এতটুকু। আমি 2-3টা জিনিস হয়তো বলিনি, সেটা হলো যে আমাদের রেসপিরেটরি এক্সামিনেশনের সময় জেনারেল এক্সামিনেশনে আমাদের একই সাথে পায়ের দিকে তাকিয়ে তার পেরিফেরাল ডিপেন্ডেন্ট ইডিমা আছে কিনা আমাদের চেক করে নেওয়া লাগবে। যদি সিওপিডি রোগী একটা পেশেন্ট আমাদের লংসে দেওয়া হলো যে সিওপিডি রোগী, যদি পেশেন্টের পায়ে ইডিমা থাকে তাহলে এই পেশেন্টের একই সাথে তার রাইট হার্ট ফেলিউরের ফিচার আছে, অর্থাৎ কর্পোরালি আছে, এটা উল্লেখ করা লাগবে তোমার লংসের ডায়াগনোসিসে। একসাথে তখন পেশেন্ট জেভিপি রেস্ট কিনা, জেভিপিও চেক করে নিতে হবে। অবশ্যই লিভ নোট নেই, আমি আরও দুটো জিনিস বলিনি, একটা হলো জেভিপি আর লিভ নোট। জেভিপিটা জেনারেল এক্সামিনেশন বলার সময় বলে নিব, জেভিপিটা চেক করে নেওয়া লাগবে। জেভিপি রেজড অন নট, আমরা যদি রাইট হার্ট ফেলিউর থাকে বা কর্পোরালি থাকে জেভিপি বেশি পেতে পারে। আমাদের লিভ নোটটা চেক করা লাগবে। লিভ নোটটা খুবই ইম্পর্টেন্ট ব্রঙ্কিয়াল কার্সিনোমা অ্যান্ড টিউবারকুলোসিসের জন্য রেসপিরেটরি এক্সামিনেশনে। আমরা ব্রঙ্কিয়াল কার্সিনোমার একটা যদি নেক লিভ নোটে মেটাস্টেসিস হতে পারে, নেক নোটগুলোতে মেটাস্টেসিস হতে পারে ব্রঙ্কিয়াল কার্সিনোমা। হার্ট আমরা লিভ নোট পাবো, হার্ট যদি লিভ নোট পেয়ে থাকি, নিকোটিনিক ইসকিমিয়া। এক্ষেত্রে স্যাররা বেশ কিছু জিনিস জিজ্ঞেস করে, যেমন ডিজিজ ভিত্তিক ফাইন্ডিংস জিজ্ঞেস করে। স্যারা জিজ্ঞেস করতে পারে তুমি ব্রঙ্কিয়াল কার্সিনোমাতে কী জেনারেল এক্সামিনেশনে কী ফাইন্ডিংস পাবা। তখন তোমাকে ফেস থেকে তুমি শুরু করতে পারো যে স্যার আমরা সুপারভেলিক্যাল অবস্ট্রাকশনের সিগন্যাল পেতে পারি, আমরা হর্নার সিগন্যালের সাইনগুলো পেতে পারি, টোসিস পেতে পারি, আমরা মিওসিস পেতে পারি, আমরা নেকে আমরা হার্ট লিভ নোট পেতে পারি, নেকে আমরা হার্ট লিভ নোট পেতে পারি, হ্যান্ডে আমরা নিকোটিনিক স্টেনিং অথবা টার্ড স্টেনিং পেতে পারি, সাইড দিয়ে টার্ড স্টেনিং পেতে পারি, আমরা ক্লাবিং পেতে পারি, হাইপারট্রফিক পালমোনারি অস্টিওআর্থ্রাইটিস পেতে পারি। এগুলো হলো সাইন অফ ব্রঙ্কিয়াল কার্সিনোমা জেনারেল এক্সামিনেশনে অ্যাজ এ ডিজিজ ভিত্তিক। যদি সিওপিডির সাইনগুলো জিজ্ঞেস করে আলাদা করে সবগুলো বলে নিতে হবে, তার ফেসে প্লেথরিক ফেস থাকতে পারে, তার কনজাংটিভা কনজেস্টেড থাকতে পারে, তার সেকেন্ডারি পলিসাইথেমিয়ার জন্য তার লিপ পার্সিং থাকতে পারে, সাইনোসিস থাকতে পারে, সাইনোসিস উল্লেখ করা লাগবে, তার ফেসে আমরা হুইস পেতে পারি, এটা তোমাকে ইন্সপেকশন উল্লেখ করা লাগবে। কী আমরা ফাইন্ডিংস সিওপিডির জন্য পাবো? আমরা আগেই বলে নিয়েছি যে নেকের ফাইন্ডিংসগুলো সুপ্রাক্লাভিকুলার স্টার্নাল রিসেশন থাকতে পারে, স্টার্নাল মাস্টার্ড মাসেল এক্সেসরি মাসেলগুলো প্রমিনেন্ট হতে পারে, শোল্ডার গার্ডের এলিভেট করতে পারে, ট্রাপিজিয়াস আর স্ক্যালিনির জন্য স্টার্নাম এলিভেট হতে পারে। একেবারে সিওপিডির জন্য আলাদা করে বলতে চাইলে তার ইন্টারকোস্টাল মাসেলগুলো ড্রয়িং থাকতে পারে। আবার এটা আমি তোমাদের আগে বলি, লোয়ার রিবসের যে লোয়ার রিবসগুলো যে থাকবে সেটা প্যারাডক্সিক্যালি আমাদের ইন্সপিরেশনের সময় নর্মালি সেটা আউটওয়ার্ড মুভমেন্ট হয়, কিন্তু সিওপিডির জন্য যেহেতু তার ডায়াফ্রাম ফ্ল্যাট হয়ে যায়, সেক্ষেত্রে রিবসগুলোর মুভমেন্টটা ইনওয়ার্ড দিকে চলে, লোয়ার রিবসগুলো ইনওয়ার্ড মুভমেন্ট হবে। এটা আমরা সিওপিডিতে আরেকটা ফাইন্ডিংস, এটাও আমরা ইন্সপেকশন বলতে পারবো। আমরা সিওপিডির অ্যাজ ওয়েল এরপরে ফাইন্ডিংসগুলো পালপেশন, পারকাশন, অসকালটেশন ফাইন্ডিংসগুলো আমাদের আলাদা করে বলতে হবে। এবং স্যার আরেকটা কোশ্চেন করে যে একটা সিওপিডি রোগী যদি তুমি সকালবেলা রিসিভ করলা, সিওপিডি রোগী আসছে, বিকালবেলা পেশেন্টটা যে দেখলে পেশেন্ট একটু ড্রাউজি হয়ে গেছে, পেশেন্টটা কিছুটা ড্রাউজি হয়ে গেছে, ডিস্ট্রেস খুব বেশি বেড়ে গেছে, তুমি কী চেক করবা?
তোমাকে এক্ষেত্রে কার্বন ডাইঅক্সাইড ডিটেকশনের সাইনগুলো অর্থাৎ টাইপ 2 রেসপিরেটরি ফেলিওর পেশেন্ট ডেভেলপ করছে কিনা সেই সাইনগুলো আলাদা করে চেক করা লাগবে পেশেন্টের। তখন তার আমি তোমাদের আগেই দেখিয়ে দিয়েছি তার ফ্ল্যাপিং ট্রেমর আছে কিনা, ফ্ল্যাপিং ট্রেমর আছে কিনা সেটা চেক করা লাগবে। সরি এটা দেখেন এখন তার সেক্ষেত্রে তার ফ্ল্যাপিং ট্রেমর আছে কিনা সেটা চেক করা লাগবে। ফ্ল্যাপিং ট্রেমর চেক করার জন্য আমরা পেশেন্টকে হাতগুলা, বাবা হাতটা এরকম করেন তো, হাতটা বের করেন তো, আঙুলগুলা ফাঁক করে দেন, আঙুলগুলো ফাঁক করে দেন। তার ফ্ল্যাপিং ট্রেমর আছে কিনা চেক করার জন্য পেশেন্ট এভাবে হাত করতে বলবো, তাকে বসাও চেক করা যাবে, শোয়াও চেক করা যাবে। তার সে যদি হাতগুলো ধরে রাখতে পারে তাহলে ফ্ল্যাপ নেই, যদি ফ্ল্যাপ থাকে তাহলে হাতগুলো এভাবে ফ্ল্যাপ দিয়ে দিয়ে পড়ে যাবে, এভাবে ফ্ল্যাপ দিয়ে দিয়ে পড়ে যাবে, ঠিক আছে, এভাবে ফ্ল্যাপ দিয়ে দিয়ে পড়ে যাবে, তাহলে ফ্ল্যাপিং ট্রেমর থাকতে পারে। একই সাথে পেশেন্টের হ্যান্ডে আরও একটা জিনিস আমরা আগে বলিনি, সেটা হলো তার ফাইন ট্রেমরও থাকতে পারে। যদি ফাইন ট্রেমর থাকে দ্যাট ইন্ডিকেটস যে রেসপিরেটরি সিস্টেমের জন্য তার সে সালবিউটামল ইনহেলেশন করতেছে কিনা সেটা ইন্ডিকেট করে। এবং আরেকটা জিনিস আগে বলি, সেটা হলো যে পেশেন্টের বেড সাইডে যদি কোনো ইনহেলার বা নেবুলাইজার মেশিন থাকে সেটাও তোমাকে ইন্সপেকশনের ফাইন্ডিংসে তখনই বলে ফেলা লাগবে। ওকে, থ্যাংক ইউ অল।